সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভিএন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভিএন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আমরা আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নিয়ে একটি ধারাবাহিক সিরিজ করছিলাম এবং সেই সিরিজের ধারাবাহিক আলোচনার প্রেক্ষাপটে আজকে আমরা আলোচনা করব সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের স্ক্রিনিং টেস্ট এবং প্রিভেনশন নিয়ে। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের নিয়মিত গেস্ট, স্পেশালি এই সেক্টরে যার স্পেশালিটি, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন, সংযুক্ত আছেন আমাদের সকলের পরিচিত মুখ ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ডক্টর কানিজ নীলোফার বানু হিমি। ডক্টর কানিজ নীলোফার বানু হিমি, আপনাকে ধন্যবাদ আবারও আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম, আপনি আমাকে আবারও আমন্ত্রণ জানিয়েছেন টিভিএন 24। তো টিভিএন 24 দর্শক শ্রোতা সবাইকে সালাম, শুভেচ্ছা নিউ ইয়র্ক থেকে। তো আবারও আপনাদের সামনে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ। ডক্টর বানু, আমরা জানি যে যে বিষয়টি নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করব, এই বিষয়ে আপনার সাথে আমরা কয়েকটি পর্ব অলরেডি আলোচনা করেছি এবং একজন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট হিসাবে আপনি কিন্তু বারবার আমাকে বলে গিয়েছেন যে আসলে এই বিষয়টিতে আলোচনা করা কতটা জরুরি, বিশেষ করে আপনি দীর্ঘদিন যাবৎ নিউ ইয়র্ক সিটিতে প্র্যাকটিস করছেন এবং আপনি বলছেন যে এত কমন, তারপরেও দেখা যাচ্ছে যে এই বেসিক ইনফরমেশন গুলো কিন্তু আসলে এখন পর্যন্ত এত প্রচার প্রসারের পরেও মানুষ অনেক ঠিকমতো জানে না এবং মানুষের সচেতনতার এখনো অনেক অভাব। মানুষের স্পন্টেনিয়াস যে একটা পার্টিসিপেশন করা, যে আমার এই সমস্যাটি হচ্ছে, আমি ডাক্তারের কাছে যাই, আমি যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট নিব, আমি ভালো হয়ে যাব বা আমার বেটার হবে, সেই রেসপন্স গুলো এখনো অনেক কম। তো শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমরা যে একটা কমন ল্যাক অফ রেসপন্স পেশেন্টের ভিতরে দেখতে পাই, একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে আপনার ব্যক্তিগত অবজারভেশনটি কি? আপনার কি মনে হয় যে এর কারণটি কি এবং এটা কি করে আমরা ওভারকাম করতে পারি? অনেক অনেক ধন্যবাদ। এসটিডি মানে এখানে নামটার মধ্যেই একটা মানে এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো এখানেই হচ্ছে মেইন যে বাধা আমরা দেখতে পাই। কারণ যারা বিশেষ করে ইয়াং এজের এবং যে কোনো বয়সের, তারা কিন্তু যখন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এটা যখন বলা হয়, প্রথমে হচ্ছে যে তাদের মধ্যে একটা শঙ্কা দেখা দেয় যে এটা একটা মানে সুপারস্টিশন প্লাস মানে নিজেকে একটু মানে অনেকটা লুকানোর একটা প্রবণতা দেখা যায়। আরেকটা হচ্ছে যে আমরা ইয়াং গ্রুপের মধ্যে দেখি তাদের মধ্যে কিন্তু মানে টেস্টিংটার প্রবণতাটা অনেক কম। তারা সহজেই ডাক্তারের কাছে সেটা ডিসক্লোজ করতে চায় না, সিমটম থাকলেও ডিসক্লোজ করতে চায় না, শেয়ার করতে চায় না, বা টেস্টিং এর ব্যাপারেও একটু মানে গড়িমসি করে। তার অন্যতম কারণ হচ্ছে যে ফিয়ার অফ জাজমেন্ট। একটা হচ্ছে যে সবাই তাকে জাজ করবে, যে তার এই যে আমি বললাম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এই যে নামটার মধ্যে একটা মানে ফিয়ার অফ জাজমেন্ট যেটা থাকে, তো সেটার একটা মানে ব্যাপার, ওটা আমরা ওটাই মেইন আমরা বলবো যার জন্য করতে চায় না। আরেকটা হচ্ছে যে যে যদি কেউ টেস্টটা করার পরে যদি তার মানে কোনো একটা মানে ধরা পড়ে, তখন তার প্রথম যে ভয় যেটা, সেটা তার অসুস্থতাটা থেকে মানে যে ডিজিজটা হয়েছে সেটা থেকে তার বেশি ভয় থাকে যে তার পার্টনার যদি জেনে যায় তাহলে এটা তাদের মধ্যে একটা রিলেশনশিপে একটা প্রবলেম হবে, বা আর সেটা একটা আছে। আরেকটা হচ্ছে যে যে তাদের অন্যান্য যে পার্টনার, অনেকের আবার মাল্টিপল পার্টনার থাকে, তো তখন তাদের মধ্যে সেই মাল্টিপল যে পার্টনার গুলি আছে তাদের সাথে রিলেশনশিপ ব্যাপার আছে। আর বিভিন্ন সময় বিভিন্ন যারা মানে যে যে থাকেন, বিশেষ করে কিছু মানে আমাদের কমিউনিটিতে আছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে তাদের অনেকে আছেন যে এটার মাধ্যমে একটা মানে কিছুটা ধরেন ইনকামেরও একটা ব্যাপার আছে, যাদেরকে আমরা বলি সেক্স ওয়ার্কার। হ্যাঁ, তো তাদের জন্য আরেকটু তাদের মানে ভয় থাকে যে যদি তার মানে এটা ধরা পড়ে তাহলে তার মানে এটা কম হবে, তার পার্টনার কম হবে। তো এগুলো থেকে আমরা দেখতে পাই যে মেইনলি হচ্ছে যে ফিয়ার অফ জাজমেন্ট।
এইটার থেকে মানুষ এটা লুকানোর একটা প্রবণতা থাকে। আর যতটা লুকানোর চেষ্টা করে ততটাই দেখা যায় যে আবার স্প্রেড করছে একটা মানুষ থেকে আরেকজন মানুষের। তো আমরা যদি এটা তাদেরকে এডুকেশনের মাধ্যমে আমরা চেষ্টা করি, আমাদের কাছে যখন পেশেন্ট আছে আমরা তাদেরকে চেষ্টা করি এডুকেশনটা দেওয়ার জন্য, যে এটা একটা একটা নর্মাল একটা ডিজিজেরই অংশ, এটার মধ্যে কোনো ফিয়ার অফ জাজমেন্ট নাই, এটা যে কোনো মানুষের হতে পারে, যে কোনো সময় হতে পারে। তো আমরা চেষ্টা করি তাদেরকে এডুকেট করার জন্য যে এই ভয়টার জন্য না থাকে। আর এই ভয়টা যখন থাকবে না তখন কিন্তু তারা অনেকটা ওপেন মাইন্ডেড হবে, টেস্ট করবে, আর্লি টেস্ট করবে। আর্লি টেস্ট করলে আর্লি ট্রিটমেন্টও করা যাবে, কমপ্লিকেশনস গুলিও কমবে এবং স্প্রেডও কমবে। ধন্যবাদ। আপনি খুব চমৎকার করে বলেন সবসময় ডক্টর বানু। আমরা যদিও এর আগের পর্বগুলোতে এই কমন ইনফরমেশন গুলো বলেছি, কিন্তু আজকের আমাদের প্রধান আলোচনার বিষয় হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ স্ক্রিনিং টেস্ট এবং প্রিভেনশন। তো সেই মূল আলোচনায় যাবার পূর্বে আপনার কাছে খুব সংক্ষেপে আমি আবারও জানতে চাইবো যে আমাদের যুক্তরাষ্ট্রে এবং নিউ ইয়র্ক সিটিতে আপনার অবজারভেশনে সব থেকে বেশি কমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ গুলো এই মুহূর্তে কি, এবং কমন সিমটমস গুলো কি, যেটা জানলে পরে আমাদের পেশেন্টরা বুঝতে পারবেন যে তিনি ইনফেক্টেড এবং তার দেরি না করে এখনই ডাক্তারের কাছে সাহায্যের জন্য যাওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ। তো এটা হচ্ছে যে একটু কিছুদিন আগেও সিফিলিসটা অনেক বেশি ছিল, স্পেশালি আমাদের যখন আমরা করোনা প্যান্ডেমিকের মধ্যে ছিলাম তখন টেস্টটা কম হতো, মানুষের ভিজিট কম হইতো, ডক্টরস ভিজিট, ইমার্জেন্সি ভিজিটটা কম হতো। তো এখন দেখা যাচ্ছে সিফিলিসটা ওটা কমে আসছে। ইভেন আমরা অনেকগুলি কনজেনিটাল সিফিলিসও পেয়েছি, কারণ মাদার থেকে বেবিতে চলে গেছে, যেটা এখন মানে এটা প্যান্ডেমিকের সময় একটু বেড়ে গিয়েছিল। এখন আবার কমতে শুরু করেছে, কিন্তু এখন আমাদের আমাদের যে এক্সপেকটেশনটা সেই লেভেলটা পর্যন্ত এখনো আসেনি, ধীরে ধীরে কমে আসছে। তারপরে এখন এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ক্লামাইডিয়া ইনফেকশনটা অনেক বেশি বেড়ে গিয়েছে। আর এটা হচ্ছে এত ইজিলি মানে পার্সন টু পার্সন যা মানে ট্রান্সমিশন হয় যে এটা নিজেরা তখনও কিন্তু বুঝতে পারে না। এটা একটা, আরেকটা হচ্ছে যে সিমটমটা বেশিরভাগ সময় ক্লামাইডিয়া সিমটমটা একটু এসিমটোম্যাটিক থাকে। তো হয়তো একটু রেগুলার সিমটম, একটু ইরিটেশন বা বার্নিং সেন্সেশন হচ্ছে, তো এই জন্য এটা মানুষ এটা ইগনোর করে যায়, মনে করে যে এটা তেমন কিছু না। তো ক্লামাইডিয়াটা এখনো পিকে আছে। গনোরিয়া এবং ক্লামাইডিয়া আমরা অনেক সময় দেখি দুইটা ইনফেকশন মানে একসাথে থাকে। তো সেই ক্ষেত্রে গনোরিয়াটা তারপরেও ক্লামাইডিয়া থেকে এখন আইসোলেটেড, ক্লামাইডিয়াটা আমরা বেশি দেখছি, গনোরিয়াটা তার থেকে একটু কম আছে। এছাড়া হার্পিস সিমপ্লেক্স, এটা খুবই কমন একটা মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা ভাইরাল ইনফেকশন হয়। হার্পিস সিমপ্লেক্স অন এবং টু, আমরা আগেও বলতাম যে হার্পিস সিমপ্লেক্স অন এটা হচ্ছে যে এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ না, কিন্তু এখন আমরা বলি না, দুইটাই হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আগে যেটা শুধুমাত্র লিপসে যে লিশন গুলো হতো সেটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স টাইপ 1। এখন দেখা যাচ্ছে হার্পিস সিমপ্লেক্স টাইপ 1 এটা কিন্তু জেনিটাল এরিয়াতেও হচ্ছে। এটা ডিপেন্ড করে যে যেমন মানে প্র্যাকটিস করেন আর কি। তো এটা বলতে অসুবিধা নাই, এটা একটা হিউম্যান নেচার, এটা খুবই স্বাভাবিক একটা জিনিস, লুকানোর কিছু নাই। যেমন যারা এনাল সেক্স প্র্যাকটিস করেন না, তো তাদের দেখা যায়, এবং এনাল ওরাল, তো দেখা যাচ্ছে যে ওরাল থেকে ওটা আবার সেটা জেনিটাল এরিয়াতে ওটা চলে যাচ্ছে। তো সেই জন্য হার্পিস সিমপ্লেক্স 1 অথবা 2 এটা যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদের যদি হয়, এটা কিন্তু একজন থেকে আরেকজনকে এটা ট্রান্সফার করতে পারে। তো সেখানে এখানে এটাও ওরকম একটু সিমটম থাকে, বার্নিং থাকে, একটু একটু ছোট ছোট ভেসিকলস, ছোট ছোট পানির দানার মতো এটা হয়, খুবই পেইনফুল হয়, অথবা এসিমটোমেটিকও থাকতে পারে। হার্পিস অনেক পেশেন্ট আছে যে তাদের কোনো সিমটম নাই, এসিমটোমেটিক, এবং তারাই হচ্ছে বেশি এটা একজন মানুষ থেকে আরেকজন মানুষের কাছে চলে যায়। এসিমটোমেটিক আমরা বলি যে ভাইরাল শেডিং, সেটা মানে সিমটম নাই কিন্তু তাদের জেনিটাল ফ্লুইডে ভাইরাসটা থাকে। তো আমরা এরপরে আরেকটা হচ্ছে এইচআইভি, এবং এইচআইভির সাথে সাথে আমরা দেখি কো ইনফেকশন মানে হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি। কিন্তু হেপাটাইটিস সিটা আবার আমরা দেখি একটা বিশেষ গ্রুপের মানুষের মধ্যে, মানে তারা যারা আইভি ড্রাগ ইউজ করেন তাদের কিন্তু মানে হেপাটাইটিস সি, এবং অনেক সময় আমরা দেখেছি আমাদের প্রফেসর, আমরা যখন রেসিডেন্ট ছিলাম বা ফেলো ছিলাম, হেপাটাইটিস সি নিয়ে আসছে বলে যে এটা তো আইভি ড্রাগ অ্যাবিউজার, স্ক্রিন করে দেখো। একদম মানে মানে 1+1=2। আমরা দেখেছি হেপাটাইটিস সি ম্যাক্সিমাম তারা মানে আইভি ড্রাগ অ্যাবিউজার, অথবা সেক্সুয়ালি মানে প্র্যাকটিস করেন যারা আনপ্রোটেক্টেড সেক্স, এটা সেক্সের মাধ্যমে আসতে পারে। একইভাবে হেপাটাইটিস বি
এটা মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড প্লাস ব্লাড কন্টামিনেশন, যদি যেসব দেশে ব্লাড ভালো স্ক্রিন করা হয় না, ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয়, সে সমস্ত দেশে আমরা হেপাটাইটিস বি বেশি দেখতে পাই ইউএস এর তুলনায়। এটা আফ্রিকান জোনেও প্রচুর আছে, কারণ স্ক্রিনিংটা বেশি হয় না, আবার ট্রিটমেন্ট অপশনটা অত বেশি নাই, তার জন্য সেখানেও বেশি হচ্ছে। তো আরো অনেকে মানে আরো অনেক আছে, যেমন হার্পিস, যেটা এইচ প্যাপিলোমা ভাইরাস, সরি, প্যাপিলোমা ভাইরাসটা তো এখন আমরা অনেক ইভেন আমরা টিনেজারদের মধ্যে দেখতে পাই। তো এটার জন্য আমাদের এটাও একটা মানে টিনেজারদের মধ্যে আমরা যেটা সবচেয়ে বেশি দেখতে পাই, যেটা তারা লুকানোর চেষ্টা করেন, মানে তাদের যে রিলেশনশিপটা এটা তারা সহজে প্রকাশ করতে চান না, আর এর জন্যেই এটার দেখা যায় যে স্প্রেডটা বেশি হচ্ছে। কিন্তু যদি কারোর সিমটম থাকে এবং সে যদি প্রোটেকশন নেয়, সময় মতো স্ক্রিনিং করে, তাহলে কিন্তু এটা আর্লি ডিটেকশন করা যায়, প্রিভেনশনও করা যায়। তো সেই জন্য এখন বলা হচ্ছে যে 13+ অ্যাবভ মানে ডক্টরের কাছে গেলে এটা স্ক্রিনিং গুলো আমরা করি। কিন্তু যারা ডক্টরের কাছে যান না, যদি তাদের কোনো মানে ওরকম কোনো সুপারস্টিশন মানে একটু সমস্যা থাকে, যে ফিয়ার অফ জাজমেন্ট, এটাই তো মেইন অবস্টাকল, যে সবাই জেনে যাবে, আমাকে জাজ করবে। হ্যাঁ, তো তো সেটার ক্ষেত্রে 18 years and above তারা কিন্তু বাইরের যে ল্যাব গুলি আছে, স্পেশালি কোয়েস্ট, ওখানে কিন্তু তারা করতে পারে, কোনো ডক্টরস এর প্রেসক্রিপশন ছাড়াই বা রিকমেন্ডেশন ছাড়াই তারা এটা করতে পারে। তো বটম লাইন হচ্ছে যে আমাদেরকে যদি এটা একটা অসুস্থতাকে অসুস্থ হিসেবে ধরে নিব, এর মধ্যে কোনো অন্য কোনো দেখবো না, এবং সময় মতো ডক্টরের কাছে যে টেস্টটা করলে এটা ট্রিটমেন্ট এবং প্রিভেনশন দুটাই আমরা একসাথে করতে পারি। ধন্যবাদ। আমি আমরা যে এসটিডি যে স্ক্রিনিং টেস্ট গুলো আমরা জানি যে এখানে একটা বেসিক ভার্সন থাকে, বেসিক টেস্ট, আর একটা যেটা হচ্ছে এক্সটেন্ডেড, যেটা একটা ব্রডার কভারেজ করে। তো আমি প্রথমেই বেসিক টেস্ট গুলো সম্পর্কে একটু জানতে চাবো, এবং তারপরে আমরা অন্যগুলো নিয়ে আলোচনা করব। খুবই ভালো, এটা খুব সুন্দর। এটা এই টেস্ট গুলি কিন্তু আমরা প্রাইমারি কেয়ার অফিসে করতে পারি, যে কোনো প্রাইমারি কেয়ার। এর জন্য আপনাদের স্পেশালিস্টের কাছে যেতে হবে না। এটা আমাদের এখন যে সিডিসি রিকমেন্ডেশন আছে, ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে যে রিকমেন্ডেশন গুলি আছে, সেখানে সবখানেই এটা এই রিকমেন্ডেশনটা করে দেওয়া হয়েছে, এবং এটা সবার জন্য। এর জন্য কোনো স্পেশালিস্টের দরকার নাই, স্পেশালি আমাদের কোনো স্ক্রিনিং টেস্টের জন্য। তো আমি ওই যে বলেছি যে 13 years and above, কিন্তু যারা 13 years তারা তো পিডিয়াট্রিশিয়ানের কাছে যাবেন। তো তাদের পিডিয়াট্রিশিয়ানে তাদের হিস্ট্রি সবকিছু নিয়ে, যদিও তারা বলেন যে না, কিন্তু আমরা জানি যে এই যে অল্প বয়স যারা টিনেজার, তাদের মধ্যে কিন্তু এরা খুব সহজে মানে হিস্ট্রিটা খুব লুকানোর চেষ্টা করে। তো সেখানে আমরা কমন যে টেস্ট গুলি আমরা করি, ইনিশিয়াল টেস্ট, স্ক্রিনিং যেটা আমরা বলি, সেটা হচ্ছে যে ব্লাড টেস্ট। এখন কিন্তু এইচআইভি টেস্ট কিন্তু কোনো স্পেশাল টেস্ট না, এটা এখন একটা রুটিন টেস্ট হয়ে গেছে। এর জন্য আমাদের কনসেন্ট নিতে হয় না। হ্যাঁ, আমাদের কনসেন্টের দরকার হয় না, জাস্ট ভার্বালি যদি কেউ রিফিউজ করে তখন সেটা আমরা করি না, কিন্তু এটাকে অপ্ট আউট বলা হয় আর কি। তো সেখানে আমরা এইচআইভি টেস্টিংটা করি। এটা খুবই মানে 4th generation, এখন আমাদের এত ভালো একটা টেস্ট আসছে, সে আগের মতো নাই যে আমাদেরকে 1 সপ্তাহ ওয়েট করতে হয় রিপোর্টের জন্য। এটা একদম মানে হাফ-অ্যান-আওয়ারের মধ্যে আমরা টেস্টের রেজাল্টটা পেয়ে যাই। তারপর যে এইচআইভি টেস্ট করি আমরা, তাই একই সাথে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হ্যাঁ এটা টেস্টটা করি, এটা ভাইরাস। তারপরে হচ্ছে আমরা এটা গনোরিয়া, সিফিলিস টেস্ট, এটাও ব্লাড টেস্ট। আমি ব্লাড টেস্ট গুলি থেকে আসছি। তো সিফিলিস টেস্ট স্ক্রিনিং টেস্টটা করা হয় আরপিআর বা ট্রিপোনাম অ্যান্টিবডি। তারপর এরপরে আমরা যখন ইউরিন টেস্ট করি, ইউরিন থেকে আমরা গনোরিয়া, ক্লামাইডিয়া, হ্যাঁ এটা আমরা এটা এখান থেকে আমরা ডিটেক্ট করতে পারি। অথবা যদি ইউরিন টেস্ট কারোর মানে পজিটিভ আসছে না কিন্তু সিমটম আছে, তখন আমরা সোয়াবিং করি। সেটা ইউরেথ্রাল সোয়াবিং হতে পারে, ভেজাইনাল, মেয়েদের ক্ষেত্রে ভেজাইনাল সোয়াবিং হতে পারে, এবং যারা মানে ম্যান সেক্স মানে যেটা মানে আমরা বলি যে ম্যান সেক্স উইথ মানে যার পার্টনার মেল, তাদেরকে আমরা এনাল সোয়াব করি, এবং এটা ইয়ারলি আমরা করি। এটা তাদের সিমটম থাকুক বা না থাকুক, আমরা ইয়ারলি আমাদের ক্লিনিকে এবং প্রাইমারি কেয়ার ডক্টর ক্লিনিকে তাদেরও মানে মানে নির্দেশনা আছে, যেটা ইয়ারলি, বিশেষ করে যারা হাই রিস্ক গ্রুপ, তাদের ক্ষেত্রে এই স্ক্রিনিং গুলি করলে আমরা কিন্তু খুব সহজেই একদম জাস্ট স্ক্রিনিং টেস্ট এজ এ পার্ট অফ দ্য অ্যানুয়াল ফিজিক্যাল, এক্সট্রা কোনো টেস্ট না, অ্যানুয়াল ফিজিক্যাল। আমরা যখন পেশেন্টদেরকে এভাবে অ্যাপ্রোচ করি, যেটা কোনো এটা কোনো স্পেশাল কোনো টেস্ট না,
এটা হচ্ছে আমরা অ্যানুয়ালি যে আমরা সবকিছু চেক করি, সুগার চেক করছি, ব্লাড সুগার, কোলেস্টেরল চেক করছি, ব্লাড প্রেশার চেক করছি, এটা পার্ট অফ দিস। তো তাহলে আমরা যদি নিয়মিত স্ক্রিনিংটা করি, এটার মধ্যে দুইটা না তিনটা আমরা বেনিফিট পেতে পারি। এক নাম্বার হচ্ছে যে আর্লি ডিটেকশন হলো, আর্লি ট্রিটমেন্ট হলো, সেক্সুয়াল ট্রান্সমিশন রেটটা কমে যাচ্ছে, এবং এটা অনেকদিন যারা ট্রিটমেন্ট করেন না তাদের কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশনস দেখা দেয়, ছেলেদের মেয়েদের দুই গ্রুপের। সেই কমপ্লিকেশনস গুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি খুব সহজে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা যেসব এক্সটেন্ডেড টেস্ট সম্পর্কে যুক্তরাষ্ট্রে কমনলি পেশেন্টদেরকে অ্যাডভাইস করে থাকি, সেই টেস্ট গুলো সম্পর্কে একটু জানবো, এবং আরেকটু জানবো যে এই যে টেস্ট গুলো বেসিক এবং এক্সটেন্ডেড, এগুলো কি কমনলি ইন্স্যুরেন্স কভার করে কিনা, কারণ এটা অনেক সময় পেশেন্টদের একটি কমন কোশ্চেন থাকে। ধন্যবাদ। এটা হচ্ছে আমি যদি শুরু করি, আমাদের এখানে তো কয়েকটা টাইপের ইন্স্যুরেন্স আছে। মেডিকেড, যারা মানে ওটা ডিপেন্ড করে তার ইনকাম লেভেলের উপরে। মেডিকেড এটা খুব সহজে কভার করে, কোনো সমস্যা হয় না। মেডিকেয়ার, যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য এটা কভার করে। যে কোনো প্রাইভেট ইন্স্যুরেন্স এটা কভার করে। আর যাদের ইন্স্যুরেন্স নাই তাদের জন্য মানে তারা করতে পারেন, যদি তারা পে করতে পারেন তাহলে সেটা 18 ইয়ার্স এন্ড অ্যাবাভ হলে তারা ল্যাবে গিয়ে করতে পারেন, অথবা ইমার্জেন্সি রুমে গিয়ে করতে পারেন। ইমার্জেন্সি রুমে ওখানে কোনো ইন্স্যুরেন্সের জন্য কোনো বাধা নাই, ওখানে যে আসে তাদেরকেই আমরা টেস্ট করি, ট্রিটমেন্টটাও দিয়ে দেওয়া হয় সহজে। তো টেস্ট করার জন্য ইন্স্যুরেন্সের জন্য যদি কারো নাও থাকে এটা সমস্যা হওয়ার কথা না। এটা আমি বলছি আমাদের ইউএসএ তে, হয়তো ইউএস এর বাইরে হয়তো একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু ইউএসএ তে খুব সহজে করা যায়। ধন্যবাদ। আর এক্সটেন্ডেড টেস্ট গুলো সম্পর্কে যদি একটু বলেন। থ্যাংক ইউ। এখন তো একটু বেশি কথা মানে অনেক দিকে চলে যাবে, তো আমি যদি একটা একটা করে বলি। হ্যাঁ, সেটা অবশ্যই। হ্যাঁ, আমি যদি বলি যে একজন অ্যাডাল্ট ফিমেল, অ্যাডাল্ট মেন, আর আরেকজন হচ্ছে টিনেজার এবং বাচ্চা, এভাবে যদি আমি গ্রুপিং করে বলি, তাহলে প্রথমে আমি একটু মেয়েদের দিয়ে শুরু করতে চাই। তো মেয়েদের হচ্ছে যে যারা মানে টিনেজার আছেন বা অ্যাডাল্ট ইয়াং অথবা যে কোনো বয়সের, তো তাদের যদি মানে তারা যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকেন, তো তারা তাদের যে প্রাইমারি কেয়ার ডক্টর আছে সেখানে গিয়ে টেস্ট করবেন। তো যদি আমি উদাহরণ দিয়ে বলছি যে, এবং প্রেগনেন্ট মাদার মাস্ট, এটাকে এখানে কোনো অপশন নাই, এখানে কোনো ইন্স্যুরেন্সের কোনো মানে কোনো ব্যাপার নাই, কিছুই নাই। মানে মাদার যদি প্রেগনেন্ট মাদার হন, তো উনি যখনই হসপিটালে যাবেন বা ডক্টরের কাছে যাবেন, ওখানে আমাদের যে একটা ইমার্জেন্সি মাদারদের জন্য, এটা ইভেন যদি অন্য দেশ থেকেও আছেন, ধরেন একজন এখানে বেড়াতে আসছেন কিন্তু এখানে তার কোনো ইন্স্যুরেন্স নাই, তার কোনো স্ট্যাটাস নাই, জাস্ট ভিজিটর হিসেবে আসছেন, তাদের জন্য কিন্তু প্রেগনেন্ট মাদারদের জন্য কিন্তু কোনো নাই, কোনো বাধা বা বিধি নিষেধ নাই। ইভেন যদি তাদের এইচআইভিও হয়, ইমিডিয়েটলি তাদের জন্য, প্রেগনেন্ট মাদারদের জন্য একটা ইমার্জেন্সি মেডিকেট আছে, সেটা বা বেবি এবং মাদার দুজনকেই কভার করে এই প্রেগনেন্সির সময়টা, এবং প্রেগনেন্সির পরে সম্ভবত আরো কিছুদিন থাকে, 6 উইকস বা 4 উইকস, আমি ঠিক মনে করতে পারছি না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে মাদার যদি মানে প্রেগনেন্ট মাদার যদি হন, তাহলে তার কোনো চিন্তাই নেই, তার শুধু ডাক্তারের কাছে যেতে হবে, আর কিছু করতে হবে না, সেখানে সবকিছু করা হবে। তো প্রেগনেন্ট মাদারের যদি আমরা স্ক্রিনিং টেস্ট আমি যেটা বলেছি সেটা যদি পজিটিভ হয়, ধরা যাচ্ছে এইচআইভি ইনিশিয়াল টেস্টটা পজিটিভ এসছে, তাকে একেবারে উইদিন 48 আওয়ার্স এর মধ্যেই আমরা মানে তার ওষুধটা শুরু করে দেই। আমরা কনফার্মেটরি টেস্টের জন্য ওয়েট করি না, কারণ এখানে দুইটা লাইফ, মা এবং বেবি। তো এখন আমাদের যেটা বলা হয় র্যাপিড স্টার্ট, এটা শুরু হয়েছে বেশ কয়েক বছর। সেটা হচ্ছে যে আগে যেমন আমরা প্রিলিমিনারি টেস্টে আসলে ওয়েট করতাম কনফার্মেটরি টেস্ট পর্যন্ত, কিছু কিছু কনফার্মেটরি টেস্ট 1 উইক বা তার বেশি লেগে যায়। তারপরে আমরা মানে আনাদার লেভেল অফ যেটা টেস্ট আপনি যেটা বললেন প্রিলিমিনারি, তো এখানে আমরা এখন কিন্তু ওয়েট করি না। যে আমি একটু এক্সাম্পল দিয়েই বললাম যে এইচআইভি যদি ইভেন ধরেন মাদার প্রেগনেন্ট হয়, যে কেউ যে কোনো বয়সের যদি কোনো মানুষের আমরা দেখি প্রিলিমিনারি টেস্ট পজিটিভ, উইদিন 48 আওয়ার্স এর মধ্যে আমরা তার ফার্স্ট যে জিনিসটা আমরা করি, তাকে আমরা ওষুধটা দিই, তারপরে তার ইনিশিয়াল ল্যাব এবং এক্সটেন্ডেড যে ল্যাবগুলি আছে
এইচআইভি কনফার্মেটরি টেস্ট, তারপরে হচ্ছে ভাইরাল লোড, এগুলো যে আরো যে ভাইরাস আমরা কাউন্ট করি, ব্লাডে কতটা ভাইরাস আছে ওইটা কাউন্ট করি, এটা যে আমাদের ইমিউন সিস্টেমকে এফেক্ট করে সেই ইমিউন সিস্টেমের স্ট্যাটাসটা আমরা চেক করি। এটা হচ্ছে আরেক অন্য লেভেলের একটা টেস্ট। তারপরে তার সাথে আরো আনুষঙ্গিক অনেক টেস্ট আছে, যাদের ধরেন এইচআইভি দের হেপাটাইটিস বি থাকে, স্ক্রিনিং টেস্টে হয়তো সারফেস অ্যান্টিজেনটা পজিটিভ আসছে, অবশ্যই আমরা তাকে আরো আবার চেক করি, ভাইরাল লোড চেক করি, তার স্ট্যাটাসটা চেক করি কোন লেভেলে সে আছে। একইভাবে হেপাটাইটিস সি স্ক্রিনিং টেস্টটা যদি পজিটিভ হয়, যেটা অ্যান্টিবডি, তাহলে আমরা কনফার্মেটরি টেস্ট করি। কনফার্মেটরি টেস্টটা হচ্ছে ভাইরাস, এটা আমরা ব্লাডে ভাইরাল লোডটা, যেটা কতটা তার ভাইরাসটা আছে ওটা আমরা কাউন্ট করি, এবং তারপরে আমরা ট্রিটমেন্ট শুরু করি। প্লাস ট্রিটমেন্ট শুরু করার আগে আরো কিছু টেস্ট আছে ওটা স্টেজিং করার জন্য, আমি আর অতটা লেভেলে যাচ্ছি না। তো সেটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট করার পরে আমার ট্রিটমেন্ট প্ল্যান করার জন্য আরো কিছু এডিশনাল টেস্ট থাকে স্টেজিং করার জন্য। আমরা হেপাটাইটিস সি এর ট্রিটমেন্ট এখন আমাদের খুবই ভালো ট্রিটমেন্ট আছে, যেটাকে আমরা কিওর বলি। ধরেন এখন থেকে হয়তো 10 বছর আগে যে ট্রিটমেন্ট প্ল্যানটা ছিল অতটা বেশি ইফেক্টিভ ছিল না, প্লাস সাইড এফেক্ট ছিল, অনেক রোগী ট্রিটমেন্ট কমপ্লিট করতে পারতো না, এতটা বেশি সাইড এফেক্ট ছিল। কিন্তু এখন যে ওষুধগুলি আসছে 3 মাস খেতে হয়, সাইড এফেক্ট তো রেয়ার, একদম একেবারে এক্সট্রিমলি রেয়ার, এবং এটা কিউরেবল। আমরা বলি কিউরেবল কারণ আমরা কন্টিনিউয়াসলি ফলো আপ করে দেখেছি 3-4 বছর 5 বছর পর্যন্ত তার ভাইরাসটা থাকে না। একইভাবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি, এটার প্রিভেনশন ভ্যাকসিনও আছে। কিন্তু যদি কারোর এটা হচ্ছে যে সোয়াবিং করতে হয়, সোয়াব করলে সেটা এনাল সোয়াব হতে পারে, অথবা ভেজাইনাল সোয়াব হতে পারে, অথবা ইউরেথ্রাল সোয়াব হতে পারে। তো সোয়াবিংটা করে ওটা আমরা যেহেতু এটা তো ভাইরাস, তো ফার্স্ট দেখা হয় যে ভাইরাসটা আছে কিনা, তারপরে ওটার অনেকগুলি স্পেসিস আছে, তার মধ্যে ডেঞ্জারাস যে স্পেসিসটা যে 16 and 18 ওইটা আছে কিনা ওটা দেখা হয়। এবং যখন এটা পজিটিভ হয় তখন যেটা হচ্ছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ট্রিটমেন্টটা আমাদের এখনো ওরকম মানে কোনো ডেফিনেটিভ ওরকম ট্রিটমেন্ট প্ল্যানটা আমাদের নাই। কিন্তু মানে যেহেতু এটা এটা ক্যান্সারাস 16 এবং 18, তো সেই জন্য তাকে কন্টিনিউয়াস ফলো আপে রাখা হয়। হ্যাঁ, যে ক্যান্সার যদি আর্লি স্টেজে, একটা মেয়ের যদি সার্ভাইকাল যে সোয়াবটা করা হয় এটা যদি পজিটিভ হয়, তাদেরকে আমরা হাই রিস্ক গ্রুপ ক্যাটাগরিতে রেখে দিই, এবং তাকে কনস্ট্যান্টলি তাকে জিওয়াইএন এর সাথে ফলো আপ করতে হয়। এবং তার অনেক সময় ডিপেন্ডিং অন দ্য মানে ফাইন্ডিংস সার্ভাইকাল বায়োপসিও করতে পারে, যদি তারপরে ওটার আলাদা লেভেলের কেয়ারে চলে যায়। হ্যাঁ, তো একইভাবে গনোরিয়া, ক্লামাইডিয়া, এটা খুব সহজে স্ক্রিন করা যায়। এটা ইউরিন টেস্ট করলে, এখন যে ছেলে বা মেয়ের ইউরিন টেস্ট করলে হয়ে যায়, সোয়াবিং এ অনেক সময় দরকার হয় না। আমরা কিন্তু ওরাল ফ্যারিঞ্জিয়াল, যারা ওরাল সেক্স প্র্যাকটিস করেন তাদের কিন্তু আমরা ওরাল সোয়াবিং ও করি। তো যখন এটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট যদি পজিটিভ আসে, এটার জন্য আমাদেরকে আবার এক্সট্রা লেভেলে পিসিআর এটা দরকার হয় না, তো আমরা তখন ট্রিটমেন্টটা দিয়ে দিই। এবং এখন তো ক্লামাইডিয়ার জন্য আমরা প্রোফাইল্যাক্সিসটাও দিই। এখন ক্লামাইডিয়াটা এত বেড়ে গেছে যে তাদেরকে ডক্সিসাইক্লিন দেওয়া হয় পোস্ট এক্সপোজার, যদি কারোর আনপ্রোটেক্টেড এক্সপোজার হয় তখন তাদেরকে আমরা বলা হয় ওটা তারা বাসায় রাখতে পারে, এবং ডক্সিসাইক্লিন ওটা তারা খেতে পারে ইমিডিয়েটলি। তো এবং যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে তার যোগাযোগ করা উচিত। হার্পিস সিমপ্লেক্স একইভাবে। ডক্টর বানু, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আপনার সাথে আবার আলোচনায় ফেরত আসবো। সুপ্রিয় দর্শক, আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফেরত আসছি আপনাদের সাথে টিভিএন ওয়েলনেস এর আজকের আলোচনায় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ স্ক্রিনিং টেস্ট এবং প্রিভেনশন। আমাদের সাথে আলোচনায় আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর কানিজ নীলুফার বানু হিমি। ডক্টর বানু, আপনি আলোচনা করছিলেন আমাদের স্ক্রিনিং টেস্ট গুলো নিয়ে, এবং ওরাল সোয়াব এবং আদার প্রিলিমিনারি টেস্ট এই ব্যাপারে বলছিলেন। হ্যাঁ, তো আমরা ওরাল যারা মানে ওরাল সেক্স প্র্যাকটিস করেন, তো তাদের জন্য ওরাল সোয়াবটাও ম্যান্ডেটরি। কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে মানুষের ফেরিংসে মানে গলাতে তার ইনফেকশন আছে, কিন্তু ইউরিন টেস্ট নেগেটিভ আসছে, বা সার্ভাইকাল যে সোয়াবটা করা হচ্ছে সেটাও নেগেটিভ আসছে। তো সেই জন্য ওরাল সোয়াবটাও খুবই ইম্পর্টেন্ট। মানে এটা আমরা মিস করতে পারি যদি আমরা এটা স্ক্রিন না করি, এবং সেখান থেকেও মানে সমস্যাটা হতে পারে। তো ইভেন ওরাল সিফিলিসও কিন্তু আমরা দেখেছি, এটা মুখের, তার অন্য কোনো সিমটম নাই,
ওটা কিন্তু দেখা গেল যে মুখের ভেতরে একটা ছোট্ট একটা লিশন, আর যেহেতু ওটা পেইন থাকে না সেজন্য মানুষ এটা অতটা বেশি গুরুত্ব দেয় না এবং ইগনোর করে যায়। তো সেজন্য ওরাল এক্সাম এবং ওরাল সলভিংটা খুব ইম্পর্ট্যান্ট ফর, মানে এটা শুধুমাত্র যে যারা মানে ইয়াং এজ তাই না, যারা মানে সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদের জন্য। একইভাবে সিফিলিস টেস্টটা আমরা প্রিলিমিনারি টেস্ট, এটা ব্লাড টেস্টটা করি। যদি ওটা পজিটিভ আসে তখন আমরা কনফার্মেটরি টেস্টটা, ওটা ল্যাব পজিটিভ আসলে ওটা অনেক সময় ল্যাব থেকে অটোমেটিক্যালি ওরা কনফার্মেটরি টেস্টটা করে ফেলে। এবং এই সিফিলিসের যে স্টেজগুলি আছে তার মধ্যে একটা স্টেজ, অনেকগুলি স্টেজ আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। তো অনেকের কিন্তু যে সিফিলিসটা তারা মিস করে যায়, দেখা যায় যদি তাদের একটা লিশন হলো তাদের প্রাইভেট এরিয়াতে, কিন্তু যেহেতু এটা পেইনলেস থাকে সেজন্য এটা ইগনোর করে যায়, মনে করে এটা তেমন কিছু না। তো এটা কিন্তু অটোমেটিক্যালি হিল হয়ে যায় এবং প্রাইমারি স্টেজ থেকে তখন সেকেন্ডারি স্টেজে প্রোগ্রেস করতে থাকে। সেকেন্ডারি স্টেজে গিয়েও কিন্তু অনেক সিমটম থাকে, আবার অনেকের সিমটম থাকে না। তখন ওই সিমটম যদি থাকে না দেখে তারা ওটা ডক্টরকে তেমন মানে তাদের কোনো অসুবিধা হয় না এবং ডক্টরকে তারা ইনফর্মও করে না। তারপর সেকেন্ডারি স্টেজটা পার হয়ে গেলে তখন লেট স্টেজে চলে যায়, লেটেন্ট স্টেজে চলে যায় এবং সেখান থেকে আরো টার্সিয়ারি স্টেজে চলে যেতে পারে যদি এটা ট্রিটমেন্ট না করা হয়। তো সেজন্য সিফিলিস টেস্টটা যদি সিমটম থাকুক বা না থাকুক, যারা হাই রিস্ক গ্রুপ আমি বলেছি, যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ বা যাদের অনেকগুলি পার্টনার আছে বা যারা ফ্রিকোয়েন্টলি পার্টনার চেঞ্জ করেন, অথবা তার তার পার্টনার যে পার্টনারের হয়তো আরো অনেক পার্টনার আছে, প্রেগনেন্ট মাদার, হ্যাঁ, আর যারা সেক্সুয়াল ওয়ার্কার, তাদের জন্য এটা খুবই জরুরি যে তাদের সিফিলিস টেস্টগুলি অ্যাটলিস্ট মানে বছরে একবার করা উচিত। হ্যাঁ, না হলে তারা কিন্তু মিস করতে পারে এবং এটা আরো স্টেজে, সিফিলিস কিন্তু বডি থেকে ক্লিয়ার হয় না ট্রিটমেন্ট না করা পর্যন্ত, এটা বডিতে থেকে যায় এবং ক্রনিক্যালি এটা আপনার ওই যে স্টেজে, থার্ড স্টেজে চলে যায়। তো এটা খুব ভালো যে আমরা থার্ড স্টেজটা এখন দেখি না, কারণ আমাদের স্ক্রিনিং গুলি বা ডক্টরস অফিসে টেস্ট গুলি করা হচ্ছে। তাছাড়া যাদের মানে আমি আগে বলেছি, আবারও রিপিট করছি, যে ইন্স্যুরেন্স না থাকলেও এই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যার কোনো ইউরিনারি সিমটমস থাকে বা প্রাইভেট এরিয়াতে যারা সিমটমস থাকে, তারা ইমার্জেন্সিতে গেলে ইমিডিয়েটলি তারা কিন্তু ট্রিটমেন্টটা পেয়ে যান। তো সেটার জন্যও কিন্তু আমরা দেখি যে মানে সিফিলিসটা এখন কমে আসছে, প্লাস মানে টার্সিয়ারি বা অন্যান্য অ্যাডভান্স টেস্ট আমরা কম দেখি। তো এইভাবেই মানে প্রত্যেকটা টেস্টেরই একটা মানে আরেকটা লেভেলে যেতে হয়, যেটা আমাদের ডক্টররাই মেইনলি আমরা করি, অফিসে করি। এবং যে 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 এটা ডিপেন্ড করে তার স্টেজ, তার কন্ডিশনের উপরে, কোন স্টেজে আছেন, তার সিমটম কেমন আছে, এটা সবকিছুর উপরে ডিপেন্ড করে আমরা প্রিলিমিনারি টেস্ট থেকে শুরু করে, যেটাকে আমরা স্ক্রিনিং টেস্ট বলি, সেটা থেকে শুরু করে অন্যান্য লেভেলে, মানে লেভেল বাই ওয়ান আমরা সেই লেভেলে যেয়ে সেভাবে আমরা টেস্ট করি। যেমন প্রেগনেন্ট মাদার যখন ফার্স্ট ট্রাইমেস্টারে থাকেন তখন তাকে একটা স্ক্রিনিং করা হয়। আবার যারা হাই রিস্ক তাদেরকে সেকেন্ড ট্রাইমেস্টারে আরেকবার করা হয় এবং ডেলিভারির আগে আরেকবার করা হয়, যে এটা জাস্ট মেক শিওর করার জন্য। এটা তাদের মানে অন্য কোনো রিস্ক ফ্যাক্টর না থাকলেও প্রেগনেন্সি ইটসেলফ মানে একটা রিস্ক ফ্যাক্টর, যেখানে মা এবং বেবি দুজনের স্বাস্থ্যের জন্য দরকার। আর আমরা আগেও বলেছিলাম যেমন ক্লামাইডিয়া, গনোরিয়া, ক্লামাইডিয়া, এটা কিন্তু সিমপ্টমেটিক থাকতে পারে। যখন নর্মাল ডেলিভারি হয় ওটা কিন্তু বাচ্চাতে সংক্রমণ হতে পারে। সিফিলিস একইভাবে মায়ের এটা প্লাসেন্টা ক্রস করে, তো তার জন্য বাচ্চা কিন্তু মায়ের বেবি মানে গর্ভাবস্থায় সেখানেই সিফিলিসটা বেবি পেয়ে যেতে পারে এবং দেখা যায় কনজেনিটাল সিফিলিস, যেটা আমরা বলি মায়ের গর্ভ থেকে নিয়ে আসে, সেটা অনেক দিন পর্যন্ত এটা আমরা খুবই কম, রেয়ার ছিল, কিন্তু এখন একটু এটা উপরের দিকে যাচ্ছে, প্রায় 3000-এর উপরে কেস রিপোর্ট করা হয়েছে। এটা কিন্তু 3000 হোক, আমরা চাই না যে একটা বেবিও সিফিলিস নিয়ে জন্মগ্রহণ করুক। তো এভাবেই মানে আমরা স্টেপ বাই স্টেপ আমরা তাদের সিমটম, তাদের রিস্ক ফ্যাক্টর এবং তার উপরে ডিপেন্ড করে আমরা প্রত্যেকটা যে কোনো টেস্টের আরেকটা লেভেল যখন দরকার হয় আমরা করে ফেলি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি অনেক চমৎকার করে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন অনেক সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করেছেন। আমি জানতে চাইবো একটি খুব কমন সিচুয়েশন নিয়ে, যেটি আসলে এতই কমন, ইনভেরিয়েবলি প্রায় এভরি সিঙ্গেল ওমেনই আমি দেখি আমাদের কমিউনিটিতে এই সিচুয়েশনটি কোনো না কোনো সময় ডিল করেন। কারো কারো ক্রনিক সিচুয়েশন হয়ে যায় এবং এত কমন
সিম্পল, কিন্তু তারপরেও এটা কিন্তু লাইফকে অনেক বেশি রেগুলার ওয়েকে ইন্টারাপ্ট করে। সেটি হচ্ছে ইউটিআই অথবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমাদের সোসাইটিতে ওমেনদের ভিতরে খুবই কমন এবং রিপ্রোডাক্টিভ এইজে ম্যারিড ওমেন অথবা সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেন, এবং অনেকেই কিন্তু এত কমন একটি সিচুয়েশন হবার পরেও দেখা যায় যে তারা প্রপারলি টেক কেয়ার করেন না সিচুয়েশনটি, এবং অনেকেরই ক্রনিক সিচুয়েশন হয়ে যাচ্ছে, সেটা নিয়ে ডিল করছেন। কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি নেগলেক্টেড থাকে, এটা যে আসলে কত ভয়াবহ কনসিকুয়েন্সেস হতে পারে, আমার মনে হয় এটা সম্পর্কে এখনো সচেতনতার অভাব রয়েছে আমাদের কমিউনিটি ওমেনদের মাঝে। জানতে চাইবো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কমন সিমটমস গুলো এবং কেন হচ্ছে, কত সহজেই আসলে এটাকে প্রিভেন্ট করা যেতে পারে, ট্রিটমেন্ট করা যেতে পারে, এবং ভয়াবহ কনসিকুয়েন্সেস গুলো কি হতে পারে যদি সেটা ট্রিটমেন্ট না করা হয়। অনেক অনেক ধন্যবাদ। একদম সুন্দর একটা মানে প্রশ্ন আপনি করেছেন। এটা আমরা মেয়েদের আমরা অনেকটা এই যে ইগনোরেন্স যেটা আমরা ইগনোর করি আমাদের নিজেদের হেলথ, এটার জন্য কিন্তু অনেকটা আমরা নিজেরাই দায়ী। আর ইউরিন যে ইনফেকশনটা হয় মেয়েদের মধ্যে এত বেশি কমন, যে কোনো বয়সের একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে একদম মানে আমাদের সিনিয়র সিটিজেন বয়স যে কোনো বয়সের জন্য এটা হতে পারে। তার একটা কমন ফ্যাক্টর হচ্ছে যে যে আমরা জন্মগতভাবে যে মেয়েদের যে ইউরেথ্রা, এটার লেন্থটা অনলি 4 সেন্টিমিটার, মানে সারফেস থেকে অনলি 4 সেন্টিমিটার, যেটা ছেলেদের 18 সেন্টিমিটারের মতো থাকে। তো আর এটা যে মানে যেখানে ইউরেথ্রার যে এক্সপোজার যে জেনিটাল এরিয়াটা, এই এরিয়া থেকে মানে সেটা খুব কমন, মানে যে মানে কোনো ইয়ে ছাড়াই, কোনো কারণ ছাড়াও এমনিতেই এটা ব্যাকটেরিয়াটা মানে যেতে পারে। কারণ যে আমাদের যে প্রাইভেট এরিয়াটা থাকে সেখানে যদি প্রপার হাইজিন মেনটেন না করা হয়, যেটা মানে ধরেন নাম্বার 2, মানে যেটা আমরা বলি টয়লেট করার পরে যদি ঠিক মতো ওয়াশ না করা হয়, তো সেখান থেকেও কিন্তু ওই কমন ব্যাকটেরিয়া গুলি ইউরিনে চলে যেতে পারে, ইনফেকশন করতে পারে। এবং ইউরিনারি ইনফেকশন থেকে এটা যেটা আপনি বলেছেন ওটা আর কি, যদি একজন সাধারণ মানুষ যার ইমিউন সিস্টেম ইনট্যাক্ট আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা কমপ্লিকেশন হতে পারে। সেটা শর্ট টার্ম কমপ্লিকেশন আর লং টার্ম কমপ্লিকেশন। শর্ট টার্ম হচ্ছে যে সেটা ইনফেকশনটা আরো স্প্রেড করে উপরের দিকে ব্লাডার থেকে কিডনি থেকে পাইলোনেফ্রাইটিস হয়ে, খুব এটা মানে পাইলোনেফ্রাইটিস যেটা বলি, এটা একেবারে খুব এটা ডেঞ্জার লেভেলে চলে যেতে পারে না। সহজ কথা হচ্ছে যে এটা নেগলেক্টেড থাকলে এটা কিন্তু আমাদের কিডনি ড্যামেজ হওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে। এক্স্যাক্টলি ওইটাই বলছি যে পাইলট এবং সেপসিস হয়ে সেপটিক শক, লাইফ থ্রেটেনিং কন্ডিশনে চলে যেতে পারে। তো এটা হচ্ছে সিম্পল যে ব্যাকটেরিয়ার যে ইউরিন ইনফেকশন এটা। আর মেয়েদের যদি এটা মানে ছেলেদের কিন্তু আমি আগেও বলেছি, রেগুলার যে ইনফেকশনটা ইউরিন ইনফেকশনটা, এটা রেটটা খুবই কম, কারণ এদের একটা ন্যাচারাল একটা প্রোটেকশন আছে যে ইউরেথ্রা লেন্থ এবং মানে এক্সপোজ হওয়ার যে যে ইয়েটা। আর যে মেয়েদের ইউরেথ্রা যে এক্সপোজিং যে জায়গাটা মানে জেনিটাল ইয়েতে থাকে, ওটা খুবই ক্লোজ, মানে এনাল যে ক্লোজ থাকে ওখান থেকে কন্টামিনেশন হয়ে কিন্তু যে কোনো মানে খুব সহজেই ইনফেকশন হয়ে যেতে পারে, যেটা ছেলেদের এটা হয় না। আর এটা থেকে যদি মাদার যদি তার যদি ইউরিন ইনফেকশন থাকে, তখন রিস্কটা আরো আরেকটা লেভেলে বেড়ে যায়। কারণ ওটা শুধু মায়ের না, বেবি, এবং সেখানে মায়ের লাইফ এবং বেবির লাইফ দুজনের লাইফে কিন্তু খুব মানে ইয়ে হয়ে যায়, মানে রিস্কি হয়ে যায়, হাই রিস্ক হয়ে যায়। আর আমরা যে আজকে যে এসটিডি নিয়ে আলোচনা করছি, এটা কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করতে পারে। আমি ধরুন একটা মেয়ের যদি হয় ক্লামাইডিয়া বা গনোরিয়া, সেটা যদি সে ট্রিটমেন্ট না করে, সেটা কিন্তু তার ওটা উপরের দিকে উঠে যে জেনিটাল যে ভেতরের যে জেনিটাল অর্গান গুলি আছে, সার্ভিস থেকে সার্ভিসাইটিস করতে পারে। সেখান থেকে হার্পিস সিমপ্লেক্স হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা ক্যান্সার পর্যন্ত করতে পারে লং টার্মে যদি এটা ট্রিটমেন্ট ঠিক মতো ফলো আপ না করা হয়। তারপরে ইউটেরাসে গিয়ে ইউটেরাইন ইনফেকশন করতে পারে, এবং ইউটেরাইন ইনফেকশনের বারবার যদি ইনফেকশন হয়, তখন ওর ভেতরে যে এপিথেলিয়ামটা আছে ওটা যদি ডিস্ট্রাকশন হয়ে যায়, সেখান থেকে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস থেকে শুরু করে ইনফার্টিলিটি পর্যন্ত হতে পারে। তারপর যে দুই সাইডে যেটা টিউব আছে, ওই টিউবে ইনফেকশন হয়ে ওটা ওটা যদি সময় মতো ট্রিটমেন্ট না করা হয়, তখন দেখা যায় ওখানে স্কারিং হয়ে অবস্ট্রাকশন হয়ে ইনফার্টিলিটি ডেভেলপ করে যাচ্ছে। এবং সেখান থেকে আবার কি হয় যে
আমরা বলি পিআইডি, ক্রনিক পেলভিক ইনফেকশন বা ডিজিজ, যেটা হচ্ছে যে ওটা স্প্রেড করে, যেহেতু টিউবের দুই সাইডটা কিন্তু খোলা, খুব সহজেই কিন্তু ওটা মানে বেলিতে স্প্রেড করে অন্যান্য ইনফেকশন হয়ে এটা একেবারে লাইফ থ্রেটেনিং, মানে লাইফ একুটলি, যেটা সেপসিস, সেপটিক শক, এবং সেখান থেকে আরো কমপ্লিকেশন হতে পারে, যেটাকে আমরা গনোরিয়াতে দেখি। গনোরিয়াতে লিভার, অন্যান্য বেলির সংক্রমণ হয়, এটা ব্লাডে চলে যেতে পারে, মানে ব্লাডে যে সেটা সেপসিস, সেপটিক শকে চলে যেতে পারে। হ্যাঁ, আবার ক্রনিক ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। তো এই জন্যে মানে যে ইনফেকশনটার কমপ্লিকেশন মেয়েদের, আবার ছেলেদের কি হয়, যদি তাদের গনোরিয়া বা গনোরিয়া স্পেশালি যদি বারবার হয়, তারা যদি ঠিক মতো ট্রিটমেন্ট না করে, তখন দেখা যায় ইউরেথ্রার একটা স্ট্রিকচার, ওখানে ফাইব্রোসিস হয়ে এটা স্ট্রিকচার হয়ে যায়। এটা খুবই পেইনফুল হয় তাদের, মানে ইউরিনেশনের জন্য খুবই পেইনফুল সিচুয়েশন হয়। বা এটার পরে আরো উপরের দিকে আরো ট্রাভেল করে তাদের যে উপরে যে প্রস্টেট আছে, প্রস্টেটের ইনফেকশন করতে পারে, যেটাকে আমরা বলি প্রস্টেটাইটিস। এটা খুবই পেইনফুল এবং খুব আনইজি একটা সিচুয়েশন। সেখান থেকে সেমিনাল ভেসিকল, এবং ওখান থেকে টেস্টিস, এবং টেস্টিসের আমরা অনেক পেশেন্ট দেখি ইমার্জেন্সিতে আসে যে তাদের যে স্পটম বা টেস্টিসের পেইন নিয়ে এবং সোয়েলিং নিয়ে টেস্ট করে দেখা যায় এটা তাদের হয়তো বা গনোরিয়া বা ক্লামিডিয়া আছে, এবং সেইখান থেকে কমপ্লিকেশনস গুলিও কিন্তু ডেভেলপ করতে পারে। হ্যাঁ, তো সেই জন্য ট্রিটমেন্টটা প্রপার, মানে আর্লি ডিটেকশন এবং আর্লি ট্রিটমেন্টটা সবকিছু, মানে এটা মানে পরের যে কমপ্লিকেশনস গুলি কমাতে পারে, আবার এটা স্প্রেডও কমাতে পারে। তো না হলে, মানে এটা বললাম যে সিম্পল একটা ইনফেকশন, এসিমটোমেটিক ইনফেকশন থেকে শুরু করে লাইফ থ্রেটেনিং হয়ে যেতে পারে। অসংখ্য হ্যাঁ, এটা ধন্যবাদ। এত ব্রড রেঞ্জের ইনফেকশন জি, হতে পারে ব্যাপার। অসংখ্য ধন্যবাদ ডক্টর বানু। আমরা চলে এসেছি আলোচনার শেষ পর্যায়ে। তো আমি সর্বশেষ প্রশ্ন হিসাবে আসলে আপনার কাছে ২ টি ইনফরমেশন জানতে চাবো। আমি জানতে চাইবো যে ইন জেনারেল এসটিডি প্রিভেনশন এর জন্য যে কমন অ্যাডভাইস গুলো, সেগুলো যদি আপনি আরেকবার আমাদের দর্শকের সাথে শেয়ার করেন। আমরা স্ক্রিনিং টেস্ট গুলো ডিটেইলস বলেছি। এটা আসলে প্রথম স্টেপ এসটিডি প্রিভেন্ট করবার জন্য, এবং পার্সোনাল যে লাইফস্টাইল, হাইজিন, সেগুলো তো আছেই। তো আপনি খুব সংক্ষেপে যদি একটু সেগুলো বলেন। আর আমি জানতে চাইবো যে এই যে আমরা ইটিআই এগুলো বা খুব কমন যে সিচুয়েশন গুলো, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, এগুলো আসলে দেখা যায় যে আমাদের ওমেনরা কিন্তু ইনভেরিয়েবলি এক্সপেরিয়েন্স করেন। এবং আপনি একটা কথা বলছিলেন যে পার্সোনাল হাইজিন ব্যাপারটা খুব সেনসিটিভ। আমি জানি ব্যাপারটা অনেক কমন, অনেক ওয়াইডলি ডিসকাসড। তারপরেও কিন্তু আমার মনে হয় কখনো কখনো যে এটার আসলে একটু ল্যাক অফ প্র্যাকটিস মনে হয় আমাদের কমিউনিটিতে আছে। তো খুব সংক্ষেপে আমি সেই পার্সোনাল হাইজিন সম্পর্কে একটু আপনি যদি বলেন, খুব সংক্ষেপে, আমাদের সময় আসলে কম। আচ্ছা, ঠিক আছে। আমি চেষ্টা করব এই অল্প সময়ের মধ্যে যতটা কভার করা যায়। ফার্স্ট হচ্ছে আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান দ্য কিউর। সো প্রিভেনশন এন্ড প্রিভেনশন, একটা সিম্পল ওয়েতে আমরা প্রিভেন্ট করতে পারি, সেটা হচ্ছে কেউ যদি প্রোটেকশন নেন, যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ, কন্ডম। আমরা বলি যে কন্ডমটা এটা যে কোনো কন্ট্রাসেপটিভ মেথডের মধ্যে সবচেয়ে বেশি প্রোটেক্টিভ। এটা আপনাকে এইচআইভি, আমরা যে ভাইরাসগুলি বললাম, যে গনোরিয়া, ক্লামাইডিয়া, সিফিলিস, এভরিথিং, এইচআইভি, এগুলো, হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি, এটাও কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। কন্ডম, সো আমরা এনকারেজ করি কন্ডম ইউজ করার জন্য। সেটা যে কোনো বয়সের, যে কোনো এটার কোনো রেস্ট্রিকশন নাই। এবং এখন আমাদের কন্ডম বিভিন্ন টাইপের আছে, শুধুমাত্র আগের মতো না। এটা ওরাল কন্ডম, যেটা ফিমেল কন্ডম পাওয়া যায়, তার যেটা ওরালি, তারা কিন্তু ওরাল ওটা ইউজ করতে পারেন। আরেকটা হচ্ছে যে প্রপার টেস্টিং, সময় মতো টেস্টিং এর মাধ্যমে আর্লি ডিটেকশন এবং প্রিভেনশন দুটাই করা যায়। তারপরে কিছু হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিন হচ্ছে যে যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা আমরা এনকারেজ করি টিনেজার থেকে ভ্যাকসিনটা দেওয়ার জন্য, এবং এটা সব জায়গায় এটা অ্যাভেলেবল। ভ্যাকসিনটা দিলে আমরা হিউম্যান প্যাপিলোমা, এটা একটা ক্যান্সারাস ভাইরাস, এটা থেকে আমরা কিন্তু প্রোটেক্ট করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে সচেতনতাটা গড়ে তুলতে হবে। প্রিভেনশন, আর্লি ট্রিটমেন্ট এবং পার্টনার্স নোটিফিকেশন, যেটা আমরা সব সময়, এইটা আমরা খুবই ডিফিকাল্টিস আমরা ফেস করি। এটা কিন্তু কেউ বলতে চান না তার পার্টনারকে যে তার একটা ইনফেকশন হয়েছে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সিফিলিস যেমন আমি যদি বলি, বা গনোরিয়া, ক্লামাইডিয়া, পার্টনার্স ইনফরমেশন ইজ সো ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে কিন্তু পার্টনারকে আমরা সেভ করতে পারি, পার্টনার টেস্ট করতে পারে, আর্লি ট্রিটমেন্ট করতে পারে, এবং সেই পার্টনার থেকে অন্য মানুষের মধ্যেও ট্রান্সমিশনটাকে প্রিভেন্ট করতে পারি, এবং এর কমপ্লিকেশনস গুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। সো পার্টনার্স নোটিফিকেশন ইজ সো ইম্পর্টেন্ট। আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে এটা মানে আমাদেরকে এনকারেজ করা হয়। অনেক সময় এটা খুব ডিফিকাল্ট যে
পেশেন্ট তার পার্টনারকে বলতে পারে না, তাদের রিলেশনশিপ প্রবলেম হতে পারে, ডোমেস্টিক ভায়োলেন্স পর্যন্ত হয়ে যায়। আমরা কিন্তু অনেক ডোমেস্টিক ভায়োলেন্স দেখেছি। তো সেই ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথ কিন্তু অনেক সুন্দর একটা ভূমিকা পালন করে। তারা অ্যানোনাইমাসলি এটা পার্টনারকে অনেক সময় কল করে এবং তাদেরকে বলে, কোনো কিছু ইনফরমেশন না দিয়ে, ডিটেলস দেয় না, কিন্তু একটা ইনফরমেশন দেয় যে তোমার একটু টেস্টিং করো, তোমার ডক্টরের কাছে যেতে পারো, বা ডিপার্টমেন্ট অফ হেলথ কিন্তু অনেক সময় তারা ওই স্ক্রিনিং করে, তাদের অফিসে ট্রিটমেন্টও করে, বিশেষ করে সিফিলিস। এবং যাদের এইচআইভি থাকে ওটা ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে ওরা হুক আপ করে দেয়। আমাদের তো এখন অনেক ধরনের সার্ভিস আছে যে এইচআইভি ব্যাপারে বিশেষ করে তারা পিক আপ করে হসপিটাল থেকে, যত নিউলি ডায়াগনোস যত পেশেন্ট আছে তাদেরকে পিক আপ করে এবং প্রোভাইডারের কাছে, আমি যে বললাম যত তাড়াতাড়ি সম্ভব 48 আওয়ার্স এর মধ্যে প্রোভাইডারের কাছে নিয়ে আসে ট্রিটমেন্ট শুরু করে দেয়। তো আমি বলবো প্রিভেনশন ইজ দ্য বেস্ট মেথড ফার্স্ট, এবং আর্লি ডিটেকশন, আর্লি ট্রিটমেন্ট, পার্টনার্স নোটিফিকেশন। পার্টনার মানে আমার যা, যে সেটা হাজবেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, তো যেই হোক তাদেরকে ইনফরমেশনটা করলে এটা এটা থেকে আমরা এই যে দুর্বল ব্যাধি থেকে কিন্তু আমরা খুব সহজে কিন্তু আমরা মানে ভালো থাকতে পারি, দূরে থাকতে পারি। ধন্যবাদ। আর পার্সোনাল হাইজিন সম্পর্কে যদি 30 সেকেন্ড একটু আপনি বলেন। পার্সোনাল হাইজিনটা খুবই জরুরি, এটা যে কোনো মানুষের জন্য। এটা যেমন আমি বললাম যে যারা ইউরিনেশনের পরে যদি এটা সুন্দর করে মানে তার প্রাইভেট এরিয়াটা, এটার জন্য সোপ ইউজ করার দরকার নাই। এটা রেগুলার ওয়াটার বা যেটা সফট, যেটা খুবই মানে সফট সোপ যেটা, সেটা যদি কেউ বেশি করতে চান তো সেটা করতে পারেন। আরেকটা হচ্ছে যে সফট যেটা বলা হয়, যেটা ক্ষারটা অনেক কম থাকে। আর মেয়েদের জন্য তো মানে একটু বেশি প্রোটেকশন, আরো বেশি প্রোটেকশন দরকার, মানে ইয়েটা প্রিকশনটা দরকার। এটা আপনি যখনই মানে বাথরুমে যাবেন, প্রপার ওয়াশ করাটা হচ্ছে বেটার হাইজিন মেনটেন করার জন্য। যদি ওরকম সুযোগ না থাকে, কিন্তু যখনই আপনি সুযোগ পাবেন বাসায় ফিরবেন বা করবেন, তখন তত বেশি তাড়াতাড়ি এটা মানে বডিটা ওয়াশ করলে এটা ভালো হয়। আরেকটা হচ্ছে ইউরিন ইনফেকশনের, আরেকটা হচ্ছে যে মানে আমরা জানি, যেটা আমরা সবাই কম বেশি করি, বিশেষ করে যারা ওয়ার্কিং ওমেন, তারা কিন্তু অফিস আওয়ারে যে বাথরুমে যাওয়াটা যত কম করা যায় চেষ্টা করেন, কিন্তু ইউরিনটা এই যে ধরে রাখার জন্য কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা স্পেশালি মেয়েদের জন্য খুবই বেড়ে যায়। এটা একটা হাই রিস্ক মানে ইউরিন ইনফেকশন হওয়ার জন্য। তো পার্সোনাল হাইজিন মানে প্রপার পার্সোনাল হাইজিন এবং বডি, এটার মানে কোনো বিকল্প নাই। পাশাপাশি আরো মানে আমরা যে আমাদের যেগুলো যে হ্যাবিটটা আছে, আমরা বেশি করে পানি খাওয়া, হ্যাঁ, নিজের শরীরটাকে হাইড্রেশনটা মেনটেন করা, এবং মানে ইউরিনের যে কেউ, ছেলে হোক মেয়ে হোক, এটা আমরা ধরে না রেখে সময় মতো এটা আমরা বাথরুমে ইউজ করব। তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু বিশেষ করে যে ইউরিন ইনফেকশনটা, কমন ইনফেকশনটা, এটা থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি আলোচনার শেষ পর্যায়ে। আমরা স্বল্প সময়ের ভিতরে চেষ্টা করেছি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো, স্ক্রিনিং টেস্ট গুলো এবং প্রিভেনশনের যে কমন ইনফরমেশন গুলো, এগুলো আপনাদের সাথে আবারও শেয়ার করে নিতে। আশা করি ইনফরমেশন গুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে জানবার চেষ্টা করেন এবং এগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করেন এবং অন্যের সাথেও শেয়ার করেন, এভাবেই আসলে আমরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবো। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ একটি কমন সিচুয়েশন, এটি যে কোনো সময় যে কোনো মানুষেরই হতে পারে এবং আমার নিজের কোনো ল্যাক অফ ইনফরমেশন বা নিজের হয়তোবা আপনার এখানে আপনি ডিরেক্টলি এটার জন্য দায়ী নাও হতে পারেন, আপনার পার্টনার থেকে খুব সহজেই আপনার হতে পারে। সেই কারণে কিন্তু এটা নিয়ে কোনো সংকুচিত হওয়ার বা লজ্জাবোধ করবার কোনো কারণ নেই। ইনফরমেশন গুলো আমরা জানবো। আমরা যদি দেখি আমার নিজের এ ধরনের কোনো সমস্যা হচ্ছে বা পরিচিত কারো, আমরা চেষ্টা করবো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব দেরি না করে ডাক্তারের সাহায্য নিতে, প্রপার টেস্ট করাতে এবং ট্রিটমেন্ট নিতে। আজকের আলোচনা এই পর্যন্তই। ডক্টর বানো, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বরাবরের মতোই খুবই স্বতঃস্ফূর্ত এবং সুন্দর একটি আলোচনা তৈরি করবার জন্য। টিভেন 24 পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আপনাকেও। আপনি যে একটা মানে টিভিএন 24 এর মাধ্যমে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন আমাদের কমিউনিটিতে, ওয়ার্ল্ড ওয়াইড সবখানে, এখানে এবং বাইরে, বিশেষ করে আমাদের বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের সবার জন্য যে একটা প্ল্যাটফর্ম, সুন্দর একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করে দিচ্ছেন বা দিচ্ছেন অনেকদিন ধরেই। আপনার এই মানে এই যে কাজটা আমি খুব শ্রদ্ধার সাথে দেখি, খুবই ভালো লাগে। আর আবারও টিভিএন 24 দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কখনো কখনো। ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নিয়ে কোনো রকম কুণ্ঠিত না হয়ে আলোচনা করুন আপনার ডাক্তারের সাথে এবং ট্রিটমেন্ট এবং প্রিভেনশনের জন্য অ্যাক্টিভলি পার্টিসিপেট করুন। ধন্যবাদ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।